ইরাকের পার্লামেন্ট নির্বাচনে দেশের একটি শান্তিপূর্ণ পরিবর্তনের আশা ভোটারদের। শান্তির পরিবর্তে গাজায় দীর্ঘমেয়াদে বিভক্তির আশঙ্কা ইউরোপ। ইসরায়েলি বাধায় গাজায় শিশুদের টিকাদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ইউনিসেফের। বিতর্কের মুখে ইসরায়েলের পার্লামেন্টে মৃত্যুদণ্ডের বিল পাস। ইসরায়েল ও রেড সিতে জাহাজে হামলা বন্ধের ইঙ্গিত হুতিদের। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ইরাকের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবার দেশটিতে একযোগে ৪,৫০১টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নির্বাচনী পরিবেশের প্রশংসা করেছে। ভোটাররা বলছেন, শান্তিপূর্ণ পরিবর্তন ও স্থিতিশীল ইরাক গঠনের আশায় তারা এবারের জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। ভোটারদের শুভেচ্ছা জানিয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের প্রত্যাশা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ সিয়া আল সুদানি। ইরাকের জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ৪,৫০১টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। পার্লামেন্টের ৩২৯টি আসনের বিপরীতে ৭৫ জন স্বতন্ত্র প্রার্থী সহ ৭,৭৪৪ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির নেতৃত্বাধীন রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যালায়েন্স এবং সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন স্টেট অব ল কোয়ালিশন ছাড়াও নির্বাচনে ৩১ জোট ও ৩৮ রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। নির্বাচন জিতে দ্বিতীয়বারের মতো সরকার গঠনের প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ২০২৫ সালের নির্বাচনের গণতান্ত্রিক উদযাপন এবং এই ঐতিহাসিক দিনে আমি ইরাকের জনগণকে অভিনন্দন জানাই, যারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের ক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করার জন্য মহান ত্যাগ স্বীকার করেছেন, যাতে তাদের নির্বাচিত প্রতিনিধিরা তাদের ভাগ্য এবং রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও উৎসবমুখর করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান ইরাকের প্রধানমন্ত্রী। নির্বাচনে পর্যাপ্ত আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিতের কথাও জানান আল সুদানি। ২০২৬ সালে ইরাক থেকে ইউএস নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট প্রত্যাহারের আগে এবারের নির্বাচন বিশেষ গুরুত্বপূর্ণ। একই সাথে শিয়া ও কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করে রাজনৈতিক পুনর্বাসনের জন্যও এবারের নির্বাচনকে রাজনৈতিক ও আন্তর্জাতিক মহলে আলাদা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সাথে এদিন মিলিশিয়া নেতা কাইস আল খাজালিকেও ভোট কেন্দ্রে দেখা যায়। ভোট দেওয়ার পর গণমাধ্যমে কথাও বলেন খাজালি। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা নির্বাচনী পরিবেশের প্রশংসা করেছে। ইরাকে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আল হাসান জানান, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে ও নিরাপদ পরিবেশে এগিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট হায়ার ইলেকশন কমিশনের এবারের প্রস্তুতি বৃথা যায়নি। আমরা সবসময় স্বাধীনতা কমিশনের কথা বলি। নির্বাচন পরিচালনা ও প্রাতিষ্ঠানিক অন্যান্য কার্যক্রমে কমিশনকে ইরাক সরকার সম্মতি দিয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আজকে নির্বাচনী প্রক্রিয়ার অগ্রগতিতে সন্তুষ্ট। ভোটাররা বলছেন, শান্তিপূর্ণ পরিবর্তন ও স্থিতিশীল ইরাক গঠনের আশায় তারা এবারের জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। বেকারত্বের অবসান ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যাশার কথা জানান তারা। ভোট দেয়া আমাদের সবার কর্তব্য, কারণ নির্বাচন দুর্নীতিবাজ এবং সৎ লোকের পার্থক্য তৈরি করার মাধ্যমে আমাদের উপকার করে। আমরা যদি ভোট না দেই তাহলে কিছুই পরিবর্তন হবে না। একই মুখ বারবার থেকে যাবে এবং পার্লামেন্টে আমাদের প্রকৃত প্রতিনিধিত্ব থাকবে না। নির্বাচনের আগে ২১ মিলিয়ন ভোটার তাদের বায়োমেট্রিক কার্ড আপডেট করেছে, যারা নতুন সরকার গঠনে ভোট দিয়েছে। ইরাকের নতুন সরকারকে এবার ইউএস ও ইরানি প্রভাবের মধ্যে ভারসাম্য রাখার চ্যালেঞ্জ নিতে হবে। বিশেষ করে ইরান সমর্থিত অভ্যন্তরীণ মিলিশিয়া বাহিনীগুলোকে নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিক জীবনের মানোন্নয়ন নিশ্চিত করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিপ্রজিৎ চন্দ, TVN24 নিউজ ডেস্ক।
ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গাজা উপত্যকায় বিভক্তির আশঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল ও হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে বিভাজনের শঙ্কা প্রকাশ করেছেন ইউরোপিয়ান কর্মকর্তারা। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়নের প্রচেষ্টা কার্যত থমকে আছে। এই অবস্থায় শান্তির পরিবর্তে গাজায় দীর্ঘমেয়াদে বিভক্তির সতর্কতা জানিয়েছে সংশ্লিষ্টরা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা কার্যত থমকে আছে এবং গাজায় বিভক্তির আশঙ্কা তৈরি হয়েছে, এমন সতর্কতা জানিয়েছেন অন্তত ৬ ইউরোপিয়ান কর্মকর্তা। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতি সম্পর্কে অবগত কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া প্রতিক্রিয়ায় এমন শঙ্কার কথা জানান। ট্রাম্পের শান্তি পরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের চাপ বাড়ানোর উপর জোর দেন তারা। মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, ইউরোপিয়ান এবং আরব দেশগুলোর মতে গাজার কর্তৃত্ব প্যালেস্টিনিয়ান অথরিটির হাতে থাকা উচিত। পরিকল্পিত আন্তর্জাতিক বাহিনীর তত্ত্বাবধানে প্যালেস্টিনিয়ান পুলিশের হাতেই নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দাবি আরব ইউরোপিয়ানদের। অন্যদিকে গাজার শাসন ব্যবস্থায় প্যালেস্টিনিয়ান পুলিশের অংশগ্রহণের বিরোধিতা করে আসছে ইসরায়েল। একই সাথে আন্তর্জাতিক বাহিনীতে তুর্কির অংশগ্রহণের বিষয়ে আপত্তি তুলেছে তেল আভিভ। এ নিয়ে সম্প্রতি শঙ্কা প্রকাশ করেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। গত সপ্তাহে বাহরাইনের মানামাতে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়ে গাজা উপত্যকাকে শান্তি ও যুদ্ধের মাঝামাঝি রেখে দেয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। But all of us know that this situation is still immensely fragile. We've seen further attacks, we've seen aid remain a trickle, not a flood. All of us lean in to make sure we have the momentum and the progress we need for a lasting peace, not simply the ceasefire. Gaza must not get stuck in a no man's land between peace and war. পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন এখনো অনিশ্চিত। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গাজার দীর্ঘমেয়াদী বিভাজন মানবিক বিপর্যয় ও স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মানামা সম্মেলনে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বলেন, গাজা অবশ্যই অধিকৃত প্যালেস্টাইন ভূখণ্ডের অংশ। আমরা গাজাকে দ্বিখণ্ডিত করতে পারি না, এটি প্যালেস্টিনিয়ান ভূখণ্ডের অংশ। ইয়েভেট কুপারের সঙ্গেও আমি এ বিষয়ে কথা বলেছি। তাই আমি মনে করি প্যালেস্টিনিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়েই একটি পুলিশ বাহিনী থাকা জরুরি। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইউভান ওয়াডেফুলো গাজা নিয়ে উদ্বেগের বিষয়টিতে সমর্থন জানান। তিনি বলেন, সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, যুদ্ধবিরতি প্রয়োজন ছিল, তবে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। প্যালেস্টিনিয়ান প্রশাসন পুনর্গঠন ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত, কিন্তু পুনর্গঠন প্রক্রিয়া যদি কেবল ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় সীমাবদ্ধ থাকে, তাহলে তা দীর্ঘমেয়াদে মানবিক বিপর্যয় ও স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে। বিভিন্ন বিষয়ে ইসরায়েলি আপত্তির মুখে এমন আশঙ্কা দিন দিন বাড়ছে বলে মনে করছেন ইউরোপিয়ান বিশেষজ্ঞরা। এদিকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অগ্রগতির অচল অবস্থা নিয়ে ওয়াশিংটনের কর্মকর্তাদের সঙ্গে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আলোচনা করেছেন বলে জানিয়েছে আরবের গণমাধ্যম আল মনিটর। সোমবার হোয়াইট হাউসে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং জ্যাভি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সিরিয়া ও গাজা পরিস্থিতি নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন বলে জানিয়েছেন হাকান ফিদান। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইসরায়েলি বাধার কারণে গাজায় শিশুদের টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তুলেছে ইউনিসেফ। মঙ্গলবার জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, টিকাদানের জন্য প্রয়োজনীয় সিরিঞ্জ এবং ভ্যাকসিন সংরক্ষণের সৌরচালিত ফ্রিজ গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। অগস্ট মাস থেকে 1.6 মিলিয়ন সিরিঞ্জ কাস্টমসে আটকে আছে বলে জানান ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস। তিনি বলেন, এসব সামগ্রী সাধারণ মানুষ ছাড়াও সন্ত্রাসীরা ব্যবহার করতে পারবে। এই অজুহাতে ইসরায়েল কর্তৃপক্ষ অনুমতি দিচ্ছে না। ইউনিসেফের এই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতির মধ্যে ইউনিসেফ বৃহৎ পরিসরে টিকাদান অভিযান শুরু করেছে, কিন্তু উপকরণ না পাওয়ায় কাজ ব্যাহত হচ্ছে।
ইউনিসেফ এখন পর্যন্ত সবচেয়ে বড় যে সমস্যাটি মোকাবেলা করছে তা হলো গাজায় সিরিঞ্জ এবং সৌরচালিত রেফ্রিজারেটর আনা, যেগুলো কয়েক মাস আগে কেনা হয়েছিল। এছাড়া অগাস্ট মাস থেকে এখনও কমপক্ষে 938,000 বোতল শিশু ফর্মুলা খাবার সীমান্তে আটকে আছে। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মৃত্যুদণ্ড সংক্রান্ত প্রস্তাবিত একটি বিলের প্রথম ধাপ পাশ হয়েছে। সোমবার রাতে অনুষ্ঠিত ভোটে 120 সদস্যর মধ্যে 39 জন বিলের পক্ষে এবং 16 জন বিলের বিপক্ষে ভোট দেন। ডেথ পেনাল্টি ফর টেররিস্ট শীর্ষক বিলটি চূড়ান্ত অনুমোদন পেলে ইসরায়েলে মৃত্যুদণ্ডের বিধান বাধ্যতামূলক হবে। মূলত প্যালেস্টিনিয়ানদের লক্ষ্য করে এই প্রস্তাব আনা হয়েছে, যা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গন এবং বিচার বিভাগে বিতর্ক তৈরি হয়েছে। ইসরায়েলের অতি ডানপন্থী নেতা জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাবির বিলটিকে আরব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে বর্ণনা করেন। তবে প্রধান কয়েকটি রাজনৈতিক দল প্রাথমিক ভোট বর্জন করায় এর ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত। বিলটিতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ দলের সদস্যরা দ্বিধা বিভক্তি ছিলেন। প্রস্তাবটি এখন সংসদীয় কমিটিতে যাবে, এরপর আরও 2টি উচ্চতর অনুমোদনের প্রয়োজন হবে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে তারা আপাতত ইসরায়েল ও রেড সিতে জাহাজের উপর হামলা বন্ধ রেখেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা। সোমবার রাতে হামাসের কাসাম ব্রিগেডের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে হুতিরা বলেছে, যদি ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে তবে তারা পুনরায় সামরিক অভিযান চালাবে এবং ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করবে। তবে আনুষ্ঠানিকভাবে পুরোপুরি অভিযান বন্ধের কোনো ঘোষণা হুতিরা এখনো দেয়নি। এদিকে হুতিরা সম্প্রতি সৌদি আরবকে হুমকি দিয়েছে এবং জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার কর্মীদের আটক করেছে, যাদের তারা ভিত্তিহীনভাবে গুপ্তচর বলে দাবি করছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যান পাওয়ার এক্সপো 2025। মানব সম্পদ উন্নয়ন, দক্ষতা বিনিময় ও আন্তর্জাতিক কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি সংস্থাগুলো। রিয়াদের রিয়াদ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যান পাওয়ার এক্সপো 2025। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মানব সম্পদ উন্নয়ন সংস্থা, ট্রেনিং ইনস্টিটিউট এবং বিদেশি কর্মসংস্থান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অংশ নেয় এই আন্তর্জাতিক প্রদর্শনীতে। বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর নিয়ামত উল্লাহ ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স প্রধান মোহাম্মদ রেজাউল করিম, লেবার কাউন্সিলর রেজা ই রাব্বি এবং মন্ত্রণালয় ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। যারা বিভিন্ন দেশে গিয়ে ওই দেশের কি কি ক্ষেত্রে ডিমান্ড আছে এবং সেটা অ্যানালাইসিস করে এবং ওই ডিমান্ড যারা তৈরি করছে ওই দেশের কোম্পানিগুলোর সাথে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি, ইউনিভার্সিটি এবং ট্রেনিং সেন্টারের সাথে সংযোগ স্থাপন করে। এটি হচ্ছে একটি সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি এজেন্সি, যার মাধ্যমে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে হচ্ছে আমাদের ম্যান পাওয়ার গিয়ে থাকে। এক্সপোতে মানব সম্পদ উন্নয়নের নতুন প্রযুক্তি, ট্রেনিং, মডেল ও ভবিষ্যতের কর্মবাজারের চাহিদা নিয়ে হয় একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা। বাংলাদেশ সহ অংশগ্রহণকারী দেশগুলো তুলে ধরে নিজেদের কর্মবাজারের চাহিদা ও দক্ষ মানব সম্পদের সম্ভাবনা। আয়োজকরা জানান, চতুর্থ শিল্প বিপ্লবের যুগে মানব সম্পদ উন্নয়নই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করে দক্ষ জনশক্তি গড়ে তোলার বার্তা দেন বক্তারা। যে সকল কান্ট্রিগুলোর শ্রমিক এখানে কাজ করেন তাদের মান উন্নয়ন এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে তারা কিভাবে ডেভেলপ করা যায়, একজনের সাথে এক দেশের সাথে আরেক দেশের কিভাবে সমন্বয় করা যায়, শেয়ার করা যায়, এমন একটি উদ্যোগ তারা এখানে নিয়েছেন। দূতাবাসের লেবার কাউন্সিলর রেজা ই রাব্বি জানান, এমন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব আমাদের বিদেশি শ্রমবাজারে নতুন দিক উন্মোচন করবে বলে তারা আশাবাদী। আমাদের যুবক শ্রেণী যারা আছে তাদেরকে আমরা আরো স্কিল করে, আরো দক্ষ করে আমরা পাঠাতে চাই বাইরে। তাদের দ্বারা তাদের নিজেদেরও পরিবারের উন্নতি হয়, তাদের সাংসারিক উন্নতি হয় এবং একভাবে যাতে দেশও উপকৃত হয়। বাংলাদেশ সরকার মানব সম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিদেশি কর্মসংস্থানের পাশাপাশি প্রবাসী শ্রমবাজারে দক্ষ কর্মীর সংখ্যা বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মানব সম্পদ উন্নয়নই প্রধান অগ্রাধিকার, এমন বার্তায় উঠে এসেছে রিয়াদের এই আন্তর্জাতিক এক্সপো থেকে। মানব সম্পদ ও কর্মসংস্থান সেক্টরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এই ধরনের এক্সপো রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটাই আশা অংশগ্রহণকারীদের। তাসনুবা খান পুষ্প, TBN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TBN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।